হ্যালো জি ম্যাম, দেখতে হ্যালো পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আজকের ক্লাসটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল পয়জনিং এর উপরে। হ্যাঁ, তো অ্যাক্সিডেন্টাল পয়জনিং, আগে আমার পরিচয়টা দিয়ে নিয়ে, আমি ডক্টর তাহমিনা তাহমিনা বিনতে মতিন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পেডিয়াট্রিক্সে। তোমাদের সাথে বোধহয় আগে আমার ক্লাস নেওয়া হয়নি, তাই না? হ্যালো, অনলাইনে নেওয়া হয়নি। হ্যাঁ অনলাইনে এমনি ক্লাসে নিয়েছিলাম, আমার আসলে ঠিক মনে পড়ছে না। ক্লাস ওই যে নিয়েছিলাম। ডাউন সিনড্রোম বোধহয় নিয়েছিলাম না? জি ম্যাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি শুরু করি। হ্যাঁ, কোনো প্রবলেম হলে বলো তুমি তাহলে, ঠিক আছে? কারণ অনলাইনে আমি এটা ফার্স্ট ক্লাস, তো যদি কোনো কিছু প্রবলেম হয় দেখতে বা বুঝতে, আমাকে একটু বলো তোমরা। হ্যাঁ, তাহলে পয়জনটা কি জিনিস? পয়জন ইজ এনি সাবস্টেন্স দ্যাট কজেস হার্ম ইফ ইট গেটস ইনটু দ্য বডি। হার্ম ক্যান বি মাইল্ড, মাইল্ড ফর্মে হতে পারে, আবার সিভিয়ার হতে পারে। যদি মাইল্ড ফর্মে হয় তাহলে হয়তো হেডেক আর নজিয়া হবে, আর সিভিয়ার ফর্মে হলে ফিট হতে পারে অথবা ভেরি হাই ফিভার হতে পারে। ঠিক আছে, পেশেন্ট ইভেন মারাও যেতে পারে যদি সিভিয়ারলি পয়জন হয়। এক্সপোজার টু এ পয়জন, এটা অ্যাকিউট এক্সপোজার হতে পারে অথবা ক্রনিক এক্সপোজার হতে পারে। অ্যাকিউট এক্সপোজার কি? অ্যাকিউট এক্সপোজার ইজ এ সিঙ্গেল কন্টাক্ট দ্যাট লাস্ট ফর সেকেন্ড, মিনিট অর আওয়ার্স or several exposures over about a day or less। মানে সিঙ্গেল এক্সপোজার হবে, এটা ফিউ সেকেন্ডসের জন্য হতে পারে, মিনিটের জন্য হতে পারে, বা আওয়ারের জন্য হতে পারে, অথবা একদিনের জন্য হতে পারে বা তার কম। আর ক্রনিক এক্সপোজার হচ্ছে দিনের পর দিন, যেমন আর্সেনিক পয়জনিং কি হয়, ক্রনিক এক্সপোজার হয়। তাহলে ক্রনিক এক্সপোজার ইজ contact that lasts for many days, months or years. It may be continuous or broken by periods when there is no contact। ঠিক আছে, ক্রনিক এক্সপোজার হচ্ছে দিনের পর দিন এক্সপোজার হয়ে যাবে, আর অ্যাকিউট এক্সপোজার হচ্ছে লিমিটেড পিরিয়ডের জন্য, একদিনের কম বা জাস্ট একদিন এরকম। যেমন ধরো কেরোসিন পয়জনিং, হঠাৎ করে বাচ্চা ভুলে খেয়ে ফেললো, বা অর্গানোফসফরাস কম্পাউন্ড পয়জনিং, সেগুলো হবে অ্যাকিউট এক্সপোজার। পয়জনটা কিভাবে আমাদের বডিতে ঢোকে? কতগুলো রুট আছে, যে রুটগুলো দিয়ে পয়জনটা আমাদের বডিতে ঢুকতে পারে। ঠিক আছে, সেগুলোকে আমরা বলি রুট অফ এক্সপোজার। তাহলে কোন কোন সাইড দিয়ে ঢুকতে পারে বডিতে? থ্রু দ্য মাউথ, বাই সোয়ালোয়িং, ইনজেকশনের মাধ্যমে। মোস্ট পয়জন হ্যাপেন্স this way. Small children often swallow poison accidentally, and adults who want to poison themselves may swallow poison। তাহলে চিলড্রেনরা অ্যাক্সিডেন্টালি পয়জন খেয়ে ফেলে, যেমন কেরোসিন পয়জনিং যেটা হয়, যে গরমের সময় এটা দেখা যায় যে অন্য বোতলে কেরোসিনটা কালেক্ট করা হয়, ধরো কোকের বোতল বা 7-আপের বোতল, এইগুলোতে রাখা হয়, বাচ্চারা ওটা ড্রিঙ্কস মনে করে ভুলে খেয়ে ফেলে। আর কেরোসিনের কালারটা যেহেতু ব্লু, অনেক সময় বাচ্চারা এটাকে জুস মনে করে ভুলে খেয়ে ফেলে, যার ফলে অ্যাক্সিডেন্টাল পয়জনিংটা হয়। আর অ্যাডাল্টের পয়জনিংটা কিভাবে হয়? যদি তারা সুইসাইডাল টেন্ডেন্সিতে যদি এটা সোয়ালো করে তাহলে। ঠিক আছে, through the lungs by breathing into the mouth or nose। Poison in the form of gas, vapor, dust, fume, smoke, or fine spray droplets may be breathed into the mouth and nose and go down the air passage into the lungs. Only particles that are too small to be seen can pass into the lungs. Larger particles are trapped in the mouth, throat, and nose and may be swallowed. Through the skin by contact with liquid, spray, or mist. Skin মাধ্যমে যেতে পারে। By injection through the skin. Poisons can be injected through the skin from a syringe or a pressure gun or during tattooing. Tattooing এর সময় পয়জন, accidental poisoning হতে পারে। ঠিক আছে, or by the bite or sting of a poisonous animal, insect, fish or snake. Poison injected under the skin or into muscle has to pass through several layers of tissue and through lymphatics before reaching the blood vessels, so it acts more slowly. Poison body থেকে কিভাবে লিভ করে? Unchanged poison or their metabolites usually leave the body in the urine, feces or sweat, or in the air that a person breathes out. Some poison like DDT pass into body tissue and organs where they may stay for a long time. আচ্ছা, effects of poison. পয়জনের এফেক্ট কি হতে পারে? একটা লোকাল এফেক্ট হবে, আর একটা হবে সিস্টেমিক এফেক্ট। ঠিক আছে, লোকাল এফেক্ট কোন কোন জায়গায় হবে? যে রুট দিয়ে ঢুকবে মেনলি সেই রুট দিয়েই হবে। অন দ্য স্কিন, chemicals that damage the skin cause reddening or a rash, pain, swelling, blister or serious burn. The burn are like the burns caused by fire. An irritant chemical causes itching, burning feeling or pain when it first touches the skin, but does not cause burns if washed off straight away। যদি খুব তাড়াতাড়ি ওয়াশ করে ফেলা হয় তাহলে অতটা করবে না।
Corrosive or caustic chemical very quickly causes painful burn and destroys the skin. There may be blisters and the skin may turn gray, white or brown. On the eyes, irritant or corrosive chemical যদি eye পড়ে can cause severe pain if they get into the eyes. They may very quickly burn the surface of the eye and causes scars or even blindness. The eyes will look red and watery. The person may not want to open the eyes and bright light will hurt. Inside the gut, যদি খেয়ে ফেলে, irritant or corrosive chemicals may damage the mouth and throat or the inside the gut. The person will have belly pains, vomiting and diarrhea, and the vomit and feces may contain blood. If the throat is burnt, it may swell very quickly so that the person cannot breathe. Inside the air passage and lungs, some gases and vapors can irritate the nose, throat and upper air আসসালামু আলাইকুম ম্যাম and ম্যাম কয়েকজন ওয়েটিং রুমে ওয়েট করছে ম্যাম, একটু আপনি অ্যাডমিট দেওয়ার জন্য। Poison from insect snake bite may cause local pain, blistering and swelling. আর এগুলো এতক্ষণ ছিল লোকাল এফেক্ট, এখন সিস্টেমিক এফেক্ট কি হতে পারে? There are many ways in which poison can cause by damaging organs such as the brain, nerve, heart, liver, lungs, kidneys or skin, by blocking messages between nerves, by blocking energy or oxygen supply. ঠিক আছে? Accidental poisoning কখন হয়? Young children or old people handle poison not knowing that what they are. এটাতে কি না জেনে যদি খেয়ে ফেলে ছোট বাচ্চারা এবং বয়স্ক লোকরা। People mistake poison for food or drink because it is not in original container. People misuse chemical products or medicines. People work with chemicals. People are exposed to carbon monoxide usually at home. ঠিক আছে, এভাবে এই কয়টা ওয়েতে অ্যাক্সিডেন্টাল পয়জনিংটা হতে পারে। তাহলে পয়জনিং এর একটা বাচ্চা যদি তোমাদের কাছে আসে, প্রথমে আমাদেরকে দেখতে হবে তোমাদের এমনিতে অ্যাক্সিডেন্টাল পয়জনিং গুলোর মধ্যে কেরোসিন পয়জনিং আর অর্গানোফসফরাস কম্পাউন্ড পয়জনিং এই দুইটাই একটু ধরে ভাইভাতে, অন্যগুলো অতটা বেশি ইম্পর্টেন্ট না তোমাদের জন্য। ঠিক আছে, অ্যাক্সিডেন্টাল পয়জনিং সাধারণত কি কি কেমিক্যাল দেওয়া হয়? কেরোসিন, হাউসহোল্ড প্রোডাক্ট যেমন ব্লিচ, কসমেটিক্স, টয়লেট্রিজ, ডিটারজেন্ট, ডিসইনফেক্টেন্টস, পেট্রোলিয়াম ডিস্টিলেটস আর ড্রাগস টেকেন বাই আদার মেম্বার্স অফ দ্য ফ্যামিলি। হয়তো বাসায় বয়স্ক কেউ কোনো ড্রাগ নেয়, দাদা দাদি বা নানা নানি, বাচ্চারা ভুলে ওগুলা কয়েকটা খেয়ে ফেললো। অর্গানোফসফরাস কম্পাউন্ড পয়জনিং, এগুলো দিয়ে সাধারণত অ্যাক্সিডেন্টাল পয়জনিংটা হয়। এর মধ্যে মোস্ট কমন হচ্ছে কেরোসিন পয়জনিং। ঠিক আছে, কমনেস্ট চাইল্ডহুড পয়জনিং হচ্ছে কেরোসিন পয়জনিং, 37% অফ অল পয়জনিং। এবং রিস্ক পিরিয়ডটা চিলড্রেনের কত? 1 to 5 years। কারণ এই বয়সটাতে বেশি কেন এই পয়জনিংটা হয়? ডিউ টু দেয়ার ন্যাচারাল কিউরিওসিটি টু এক্সপ্লোর। সবকিছু এরা দেখতে চায়, জানতে চায়, টেস্ট নিতে চায় যে কেমন। এই জন্য এর চেয়ে বড় বাচ্চারা বুঝে শুনে খাবে, জিজ্ঞেস করবে যে এটা কি জিনিস। Easy access to children due to its availability in most poor households and wrong storage in beverage bottle, যেটা আগে বলেছিলাম যে কেরোসিন দিয়ে যারা রান্না করে তারা ওইসব বোতলে, ড্রিঙ্কসের বোতলে এটা স্টোর করে, যার ফলে হ্যাঁ ম্যাম স্লাইডটা মনে হয় চেঞ্জ করা হয়নি ম্যাম। কেরোসিন না, আমি এটা স্লাইড দেখে বলছি না, তোমাদের যতটুকু দরকার আমি অতটুকু বলছি। স্লাইডে তো অনেক ডিটেলস, তোমাদের এতটা লাগবে না। ঠিক আছে, তো মেইনলি কেরোসিন পয়জনিংটা হয় কখন? সামার সিজন। সামার সিজনে তখন ওই ড্রিঙ্কসটা বেশি খেয়ে ফেলে, তখন এটা কেরোসিনটা খেয়ে ফেলে, তখনই দেখা যায় কেরোসিন পয়জনিং এর বাচ্চারা বেশি আসে। তো কেরোসিন পয়জনিং এর প্যাথোজেনেসিসটা কি হয়? প্রিন্সিপাল কনসার্ন অফ কেরোসিন অয়েল পয়জনিং হচ্ছে অ্যাসপিরেশন ইনটু দ্য লাংস দ্যাট মে occur during initial ingestion or during vomiting. Aspiration হওয়ার পরে it causes inflammation to the lungs parenchyma, chemical pneumonitis develop করে। এটা ফিউচারে প্রোগ্রেস হয়ে কি হয়? অ্যাটেলেক্টেসিস, নিউমোথোরাক্স অথবা প্লুরাল ইফিউশন হতে পারে। This interferes with gaseous exchange and causes hypoxia affecting CNS and other vital organs. কেরোসিন পয়জনিং এর ফ্যাটাল ডোজ কত? 30 ml, আর ফ্যাটাল পিরিয়ড হচ্ছে 24 আওয়ার। তো ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন কি হয়? দ্য চাইল্ড মে বি অ্যাসিমটোমেটিক থাকতে পারে যদি একদম অল্প একটু মুখে দেয়, অথবা cry excessively because of pain and irritation in the throat.
হ্যাঁ, থ্রোটে পেইন এন্ড ইরিটেশনের জন্য এক্সেসিভ ক্রাই করতে পারে, হ্যাভ সেন্সেশন অফ চকিং, nausea or vomiting and characteristic odor in breath and vomitus, have features of pneumonia থাকতে পারে, cough, breathlessness, wheeze, fever, have colicky abdominal pain, diarrhea, have arrhythmia, congestive cardiac failure, seizure and coma. ফিজিক্যাল এক্সামিনেশন আমরা কি দেখবো? জেনারেল কন্ডিশন এন্ড ভাইটাল সাইন ওগুলো চেক করবো, ইউজুয়ালি নর্মাল থাকে। হাই ফিভার থাকতে পারে যদি নিউমোনাইটিস ডেভেলপ করতে থাকে। আর ফিচার্স অফ নিউমোনিয়া থাকতে পারে, যেমন ফাস্ট ব্রিদিং, চেস্ট ইনড্রয়িং, নেজাল ফ্লেয়ারিং, ক্রিপিটেশন। পিপলস আর ইউজুয়ালি নর্মাল বাট মে বি আইদার কনস্ট্রিক্টেড অর ডাইলেটেড যদি ইফ কমা সুপারফিউজ। তাহলে ডায়াগনোসিস করবো আমরা কিসের ভিত্তিতে? বেসড অফ ক্লিনিক্যাল ফিচার অ্যান্ড ইনভেস্টিগেশন এবং হিস্ট্রি। মা হিস্ট্রি দিবে যে এরকম একটা বোতলে খেয়ে ফেলছি। আর স্মেলটাও আমরা পাবো, মুখের কাছে গেলে কেরোসিন একটা স্মেল পাওয়া যায়, সেটাও পাওয়া যায়। ইনভেস্টিগেশন আমরা কিছু করতে পারি, সেটা হচ্ছে চেস্ট এক্সরে দিব। চেস্ট এক্সরে আমরা কেরোসিন পয়জনিং এ আসা মাত্রই দিব, আগে হিস্ট্রি নিব যে সে কতক্ষণ আগে এটা খেয়েছে। চেস্ট এক্সরেটা আমরা 6 ঘন্টা পরে দিব। এটা অনেকেই ভুল করে, আসা মাত্র কেরোসিন পয়জনিং এর বাচ্চা চেস্ট এক্সরে দিলে কিছুই পাওয়া যাবে না। 6 আওয়ার পরে যদি তুমি চেস্ট এক্সরে করো, তখন যদি তার কেমিক্যাল নিউমোনাইটিস ডেভেলপ করে, তখন আমরা প্যাচি অপাসিটি পাবো। ঠিক আছে? 6 আওয়ার্সের আগে এক্সরে দিয়ে কোনো লাভ নেই, কোনো ফাইন্ডিংসে পাওয়া যাবে না। তাহলে আর্লি স্টেজে আমরা পাবো ফাইন পাংচুয়েট মটলিং প্রেজেন্ট ইন পেরিহাইলার এরিয়া। লেটার স্টেজে প্যাচি ইল ডিফাইন্ড অপাসিটি, নিউমোনিয়াতে যেরকম পাই। কোথায় পাবো? বোথ লাংসে, পার্টিকুলারলি লোয়ার লোবে। আচ্ছা, অনেক সময় নিউমেটোসিল বা নিউমোথোরাক্সের ফিচার নিয়ে আসতে পারে লেট স্টেজে। আর সিবিসি করলে আমরা পাবো নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস। কেরোসিন পয়জনিংটা যেহেতু মোস্ট কমন, এই জন্য তোমার এবং এইটাই তোমাদেরকে ধরে, এটা আর ওপিসি, এই জন্য এই দুইটা আমি একটু ডিটেলস বলতেছি। এটা ট্রিটমেন্টে কিভাবে করব? মেইনলি সাপোর্টিভ। প্রথমে আমরা কেয়ার অফ এয়ারওয়ে অ্যান্ড ব্রিদিং সেটা নিব। আইভি স্যালাইন, পেশেন্ট যদি ডিজনিক থাকে অ্যান্ড আনএবল টু টলারেট ওরাল এনজিপি, তাহলে একটা আইভি স্যালাইন ওপেন করব, আইভি চ্যানেল ওপেন করে আইভি স্যালাইন দিব, অক্সিজেন দিব যদি রেসপিরেটরি ডিস্ট্রেস থাকে, অথবা পার্শিয়াল প্রেশার অফ স্যাচুরেশন অফ অক্সিজেনটা যদি কম থাকে। 24 আওয়ার্স আমরা অবজার্ভ করবো যে রেসপিরেটরি অথবা অন্য আদার কমপ্লিকেশন, সিএনএস কমপ্লিকেশন ডেভেলপ করে কিনা সেটা দেখার জন্য। কেরোসিন পয়জনিং এর বাচ্চা আসা মাত্রই আমরা ছেড়ে দিব না, অ্যাটলিস্ট 24 আওয়ার ওকে ভর্তি রেখে অবজার্ভ করে তারপরে ওকে ছাড়তে হবে, কারণ এটা সিএনএস প্রোগ্রেশনে যেতে পারে। অ্যান্টিবায়োটিক কখন ইউজ করবো? যদি সেকেন্ডারি নিউমোনিয়ার ফিচার আমরা দেখি তাহলে। ঠিক আছে? গ্যাস্ট্রিক লেভেল কন্ট্রাইন্ডিকেটেড। কেন? অ্যাজ ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ অ্যাসপিরেশন অফ কেরোসিন ইনটু দ্য লাংস। এটা যেহেতু লাংসে অ্যাসপিরেশন হয়, এখানে গ্যাস্ট্রিক লেভেল আমরা দিব না। আর কোথায় আমরা গ্যাস্ট্রিক লেভেল দিব না? যদি অ্যাসিড পয়জনিং হয়, সেক্ষেত্রে আমরা গ্যাস্ট্রিক লেভেল দিব না। ঠিক আছে? কেরোসিন পয়জনিংয়ে অনেক সময় ব্রঙ্কো ডায়ালেটরও দেয়, অক্সিজেনের সাথে সাথে ব্রঙ্কো ডায়ালেটরও দেওয়া লাগে। আর লেট কমপ্লিকেশন কি হতে পারে? কেরোসিন পয়জনিংয়ে এআরডিএস ডেভেলপ করতে পারে। আর অ্যাকুট কমপ্লিকেশন কি? কেমিক্যাল নিউমোনাইটিস। আমি কেরোসিন পয়জনিং নিয়ে তোমাদের যে কথাগুলো বললাম, এগুলোর অনেকগুলো কথাই ভাইভাতে ধরে, এবং কেরোসিন পয়জনিংটা মেইনলি ভাইভাতেই ধরে, কেরোসিন পয়জনিং আর ওপিসি পয়জনিং। এবং যে কথাগুলো বললাম এগুলো কিন্তু বইয়েও সব কথা লেখা নেই। অ্যাকুট কমপ্লিকেশন, লেট কমপ্লিকেশন, এগুলো যারা আমরা পরীক্ষা ফেস করে এসেছি সেখান থেকে আমি বলবো, সুতরাং এগুলো নোট ডাউন করে রাখো। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, বলো। আমাদের অনেকে ওয়েটিং এ আছে ম্যাম, ওরা এখনো ওয়েটিং এ আছে? ম্যাম ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, মানে কানেকশনের সমস্যা, ওরা ছিল ক্লাস। Organophosphorus compound and carbamates are used as insecticides in the household and agriculture. ঠিক আছে? সাম অফ দ্য কমনলি ইউজড কম্পাউন্ডস হচ্ছে অর্গানোফসফরাস কম্পাউন্ডের মধ্যে অর্গানোফসফেটস, যেমন হচ্ছে টেট্রাইথাইল পাইরোফসফেট, পেনথিয়ন, ম্যালাথিয়ন। আর কার্বামেটের মধ্যে মেথোকয়েল। এটা মিনিমাল লেথাল ডোজ হচ্ছে 0.02 থেকে 1 গ্রাম। ঠিক আছে? ওপিসি পয়জনিং হলে ক্লিনিক্যাল ফিচার কি নিয়ে আসবে? অ্যাপিয়ার্স উইদিন আওয়ার্স অফ এক্সপোজার। এটাও কেন কমন? কারণ এটা হচ্ছে মাঠে ইউজ হয়, এগ্রিকালচার ইউজ হয়, হাউস হোল্ড ইউজ হয়, ইঁদুর মারার জন্য, তারপরে হচ্ছে খেতে পোকা টোকা, ধানের পোকা এগুলা করার জন্য। যার ফলে বাসায় থাকে, এটা সুইসাইডালিও হয়, আর বাচ্চারাও ভুলে খেয়ে ফেলে। তাহলে এটা খাওয়ার অ্যাপিয়ার্স উইদিন আওয়ার্স অফ এক্সপোজার।
আওয়ারের মধ্যে এক্সপোজারের মধ্যে আমরা কিছু এফেক্ট দেখতে পারবো। কি কি? মাস্কারেনিক এফেক্ট হয় কিছু, নিকোটিনিক এফেক্ট হয় কিছু, সেন্ট্রাল এফেক্ট হয়। মাস্কারেনিক এফেক্টটা আমরা কি দিয়ে মনে রাখবো? স্লাজ, SLUG স্লাজ। SLUG স্লাজ দিয়ে কি বোঝাচ্ছে? Characterized by excess salivation, lacrimation, urination, gastroenteritis, nausea, vomiting, pain, abdomen, diarrhea. ঠিক আছে? Pupils are pinpoint and there is marked bradycardia, bronchospasm, wheezing and pulmonary edema. এগুলো হচ্ছে মাস্কারেনিক এফেক্ট দেখতে পারবো। আর নিকোটিনিক এফেক্ট কি হবে? These are seen in severe poisoning. যেমন মাসল টুইচিং, fasciculation, cramp followed by muscle weakness and paralysis, particularly of the respiratory muscles. Central effect কি? These are seen only in severe poisoning and include restlessness, confusion, headache, slurred speech, ataxia, seizure, coma. The signs and symptoms due to carbamate poisoning are similar except milder and of shorter duration. অর্গানোফসফেট আর কার্বামেট পয়জনিং এর সাইন সিমটম গুলো সিমিলার হবে, শুধুমাত্র কার্বামেট পয়জনিং এর সাইন সিমটম গুলো একটু মাইল্ড ফর্মে হবে এবং এটা একটা শর্টার ডিউরেশন ধরে থাকবে। ঠিক আছে? আমরা ডায়াগনোসিস কিভাবে করব? ডায়াগনোসিস ইজ বেসড অন দ্য হিস্ট্রি অ্যান্ড ক্লিনিক্যাল ফিচার। ওই একই হিস্ট্রি নিবে, যে এরকম ও খেয়েছিল, বাসায় এরকম স্টোর করা ছিল, সেখান থেকে খেয়েছে, আর ক্লিনিক্যাল ফিচার দেখে আমরা মাস্কার্নিক এফেক্ট আছে কিনা, নিকোটিনিক এফেক্ট আছে কিনা, বা সেন্ট্রাল এফেক্ট আছে কিনা, এগুলো দেখে পিপিলটা এখানে খুব ইম্পর্টেন্ট, সেগুলো দেখবো। এবং ইনভেস্টিগেশন কি করতে পারি? আরবিসি কোলিনেস্টেরেজ লেভেলটা লেস দেন 20%, সিমটোম্যাটিক পেশেন্টের থাকবে। ট্রিটমেন্ট কিভাবে করব? ফার্দার এক্সপোজার টু দ্য ইনসেকটিসাইডস মাস্ট বি অ্যাভয়েডেড, দ্য ক্লোথ শুড বি রিমুভড অ্যান্ড স্কিন ওয়াশড উইথ সোপ অ্যান্ড ওয়াটার। স্কিন ক্লোথ তাড়াতাড়ি খুলে দিয়ে স্কিনটাকে সোপ অ্যান্ড ওয়াটার দিয়ে ওয়াশ করতে হবে। যে ইফ ইনজেস্টেড, গ্যাস্ট্রিক ডিকন্টামিনেশন ইজ ডান বাই এমএসিস অ্যান্ড লেভেলস। এখানে তোমার গ্যাস্ট্রিক লেভেলস দেওয়া যাবে বা এমেটিক্স ইউজ করে vomit করানো যাবে। Symptomatic treatment of complication is provided. Start IV infusion. পয়জনিং এর সব কেসেই আইভি চেনের একটা ওপেন করে আইভি ইনফিউশন দেওয়া লাগে, কারণ বাচ্চা তখনও মুখে খেতে পারে না। আইভি ইনফিউশন দিতে পারি আমরা ডেক্সট্রোস্যালাইন ফর 12 to 24 আওয়ার। ঠিক আছে? সেন্ট্রাল অ্যান্ড মাস্কার্নিক এফেক্ট গুলো যদি দেখা যায় সাইন সিমটম গুলো, তখন আমরা দিব অ্যাট্রোপিন। অ্যাট্রোপিন কি করে? অ্যান্টাগোনাইজেস দ্য সেন্ট্রাল অ্যান্ড মাস্কার্নিক অ্যাকশন of insecticide, কিন্তু নিকোটিনিক অ্যাকশনগুলোকে অ্যাট্রোপিন অ্যান্টাগোনাইজ করতে পারে না। Atropinization will not be able to prevent the muscle weakness and respiratory failure. ঠিক আছে? Children more than 12 years may be given the adult dose of 1 to 2 milligram of atropine IV দিব every 10 to 30 minutes until cholinergic signs are reversed. Younger children can be given intravenous atropine in the dose of 0.05 milligram per kg, followed by maintenance of 0.02 to 0.05 milligram per kg every 10 to 30 minutes to a maximum of 2 to 5 milligram till the patient is fully atropinized. Fully atropinized কিভাবে বুঝবো যে ফুল অ্যাট্রোপিনাইজেশন হয়েছে? পিউপিলটা তো পিন পয়েন্ট ছিল, এখন ওয়াইডলি ডাইলেটেড হবে, ড্রাই মাউথ, ট্যাকিকার্ডিয়া, আগে ছিল ব্রাডিকার্ডিয়া, এখন দেখবো ট্যাকিকার্ডিয়া, পালস পাবো মোর দেন 70 পার মিনিট, তখন বুঝবো অ্যাট্রোপিনাইজেশনটা ঠিক মতো হয়েছে, ফুল অ্যাট্রোপিনাইজেশন হয়েছে। দেন রিডিউস দ্য ডোজ স্লোলি, তখন ডোজটা আস্তে আস্তে আমরা স্লো ডাউন করবো। এটা আমি তোমাদেরকে বলছি এমআর খান স্যারের বই থেকে। Then reduce the dose slowly, but keep the patient atropinized for about 2 to 3 days till the enzyme regenerates or reactivated. এই জন্য ওপিসি পয়জনিং এর পেশেন্টকেও আসামাত্রই ছেড়ে দেওয়া যাবে না, কারণ পিউপিলটা অ্যাট্রোপিন দিয়ে যে আমরা ডাইলেট করলাম, তখন যদি তাকে ছেড়ে দিই বাসায় যেয়ে সে হাঁটতে যেয়ে পড়ে যেতে পারে। এই পেশেন্টদেরও অ্যাটলিস্ট ওই আস্তে আস্তে স্লো ডাউন করে অ্যাট্রোপিনের ডোজ কমাই নিয়ে এসে পিউপিলটা নর্মালে না আসা পর্যন্ত রাখতে হবে হসপিটাল। আর যদি নিকোটিনিক সাইন সিমটম গুলি থাকে, তখন আমরা কি করব? প্রালিডক্সিন দিব। প্রালিডক্সিন এটা নিকোটিনিক রিসেপ্টরের উপর কাজ করে, এই জন্য এটা দিতে হবে। নিকোটিনিক সাইন সিমটম গুলি যদি থাকে, মাসেল টুইচিং, হ্যাঁ, ক্র্যাম্প, সেগুলো যদি থাকে, তাহলে প্রালিডক্সিন ইজ এ cholinesterase enzyme activator, is the specific antidote for organophosphorus compound. Enzyme activation occurs most rapidly at the neuromuscular junction with rapid restoration of skeletal muscle response. The muscarinic or the central action are not significantly reversed by this drug. এই ড্রাগ দিয়ে তোমার muscarinic আর central actionটা রিভার্স করা যাবে না, কিন্তু নিকোটিনিক অ্যাকশনটা রিভার্স করা যাবে। এটার ডোজ কি? 25 to 50 মিলিগ্রাম পার কেজি যদি চাইল্ড 12 ইয়ার্স এর উপরে হয়, আর অ্যাডাল্ট ডোজ হচ্ছে 1 to 2 গ্রাম।
এটা আমরা দেব কতক্ষণ 15 to 30 মিনিট ধরে এবং রিপিট করব 1 to 2 আওয়ার পরে। আজকাল প্রালিডক্সিমের চেয়ে আরেকটা ভালো ড্রাগ এসছে, এটার নাম অবিডক্সিম। এটা 3 মিলিগ্রাম পার কেজি পার আওয়ার হিসেবে দেওয়া হয়। এটা মোর এফেক্টিভ, এটা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে। ঠিক আছে। অ্যান্টিবায়োটিক আমরা দিতে পারি, ইনফেকশনের জন্য অ্যান্টিবায়োটিক দেওয়া যায়। ক্যাথেটারাইজেশন করতে পারি, শুড বি ডান বিফোর স্টার্টিং অ্যাট্রোপিন। কেন? কারণ অ্যাট্রোপিন স্ফিংক্টার গুলোকে কনস্ট্রিক্ট করে ফেলে, এই জন্য আমরা অ্যাট্রোপিন দেওয়ার আগে পেশেন্টকে ক্যাথেটারাইজেশন করে নিই। ঠিক আছে। আর আদার সাপোর্টিভ কেয়ার যেমন মেনটেন্যান্স অফ হাইজিন, ওরাল হাইজিন, কেয়ার অফ বাউল অ্যান্ড ব্লাডার, ওরোফ্যারিঞ্জিয়াল নাসোফ্যারিঞ্জিয়াল সাকশন যখন দরকার তখন সেগুলো দিয়ে দেবো আমরা। আর সব পয়জনিং এর ক্ষেত্রে এবিসি ম্যানেজমেন্ট যেটা আছে, এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন, এটা মোটামুটি কমন। এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন ওইটার সাপোর্টটা আমরা কীভাবে দিব? যেমন এয়ারওয়ে কোনো ভমিটাস দিয়ে বা কোনো ফুড পার্টিকেল দিয়ে বা কোনো সিক্রেশন দিয়ে ব্লক হয়ে আছে কিনা সেটা দেখে সেগুলা রিমুভ করতে হবে। ঠিক আছে। ব্রিদিংটা এস্টাবলিশ করার জন্য আমাদের স্যাচুরেশন অক্সিজেন যদি কম থাকে তাহলে অক্সিজেন দিতে হবে, ভেন্টিলেশন সাপোর্টও দেওয়া লাগতে পারে। আর কার্ডিওভাস্কুলার ইয়েটা রিস্টোর করার জন্য আমরা কি করব? আইভি চ্যানেল ওপেন করে আইভি ফ্লুইড দিব। এই চার্টটা তোমরা একটু দেখবে, সেটা হচ্ছে স্পেসিফিক অ্যান্টিডোটস, কোন পয়জনের জন্য কোন অ্যান্টিডোটটা দরকার। ডোজ তোমাদের এতটা লাগবে না, শুধুমাত্র এই যে দুইটা বললাম ওপিসি আর কেরোসিন পয়জনিং ছাড়া অন্যগুলোর জাস্ট অ্যান্টিডোটের নামগুলো তোমরা জেনে রাখবে। যেমন অ্যালুমিনিয়াম পয়জনিং এর ক্ষেত্রে অ্যান্টিডোট কি? ডেসফেরিঅক্সামিন, আর্সেনিকে ডাইমারক্যাপ্টল ডিএমএসএ, বেঞ্জোডাইজিপিনে ফ্লুমাজেনিল। ঠিক আছে। তারপর বিটা এড্রেনোসেপ্টর ব্লকিং ড্রাগের ক্ষেত্রে অ্যাট্রোপিন, কপারে ডিপেনিসিলামিন ডাইমারক্যাপ্টল, সায়ানাইডে অক্সিজেন, একটা দুটো বলতে পারলে হলো। ডিগক্সিন অ্যান্ড ডিজিটক্সিনে ডিগক্সিন স্পেসিফিক অ্যান্টিবডি ফ্র্যাগমেন্ট। আয়রন সল্টের ক্ষেত্রে ডেসফেরিঅক্সামিন, লেড পয়জনিংয়ে সোডিয়াম ক্যালসিয়াম ইডিটেট ডিএমএসএ, মার্কারির ক্ষেত্রে ডিএমপিএস, অর্গানোফসফরাসে এই যে বললাম অ্যাট্রোপিন, প্রালিডক্সিম অর ওবিডক্সিম। প্যারাসিটামল পয়জনিংয়ে এন-অ্যাসিটাইলসিস্টিন, ওয়ারফেরিন অ্যান্ড আদার অ্যান্টিকোয়াগুলেন্টের ক্ষেত্রে আমরা কি দেবো? ভিটামিন K1। এখানে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোর একটা বা দুইটা করে নাম তোমরা জেনে রাখবে, যাতে ধরলে বলতে পারো। তাহলে পয়জনিং পেশেন্টের আমরা যে বললাম এবিসি ম্যানেজমেন্ট, এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন, সেক্ষেত্রে আমরা কি দেখবো? এয়ারওয়েটা ক্লিয়ার আছে কিনা, সেটা যদি ইয়ে থাকে ভমিটাস ডেব্রিস বা কোনো কিছু দিয়ে থাকে সেগুলো ক্লিয়ার করতে হবে। চাইল্ডকে সেমিপ্রোন অথবা সেমিপ্রোন পজিশন ইয়ে করে একটা এয়ারওয়ে টিউব প্লেস করতে হবে মুখে। ব্রিদিং এর জন্য আমরা অক্সিজেন দিব, অ্যাসিস্টেড ভেন্টিলেশন লাগতে পারে অথবা মাউথ টু মাউথ ব্রিদিংও লাগতে পারে। অনেক সময় আম্বু ব্যাগিং লাগে, মেকানিক্যাল ভেন্টিলেশন লাগতে পারে। আর সার্কুলেশন কিভাবে ম্যানেজ করবো? কার্ডিয়াক ম্যাসেজ দেওয়া লাগতে পারে অথবা আইভি ফ্লুইড, ওইটা তো ইনভেরিয়েবলি সবারই লাগে। আচ্ছা। আর ফার্দার অ্যাবজর্পশন যাতে না হয় বা পয়জনটা যাতে বডি থেকে তাড়াতাড়ি এলিমিনেট করে দেওয়া যায়, সেজন্য আমরা কি করব? এটা হচ্ছে জেনারেল প্রিন্সিপাল সব পয়জনিং এর ক্ষেত্রে। স্পেসিফিক অ্যান্টিডোটগুলো তো এতক্ষণ বললাম। আর জেনারেল প্রিন্সিপাল অ্যাজ এ হোল সব পয়জনিং এর ক্ষেত্রে আমরা কি করতে পারি? যে পয়জনটা যদি ইনহেল করা হয় বা অ্যাবজর্ব টু স্কিন, তখন কি করতে হবে? পেশেন্ট শুড বি রিমুভ ফ্রম দ্য টক্সিক অ্যাটমসফিয়ার। সয়েল ক্লোথিং রিমুভ করতে হবে অ্যান্ড কন্টামিনেটেড স্কিন শুড বি ক্লিন থরলি। ওই ওয়াশ করতে হবে কি দিয়ে? সোপ অ্যান্ড ওয়াটার দিয়ে, হ্যাঁ, যদি পয়জনটা স্কিনে পড়ে। আর রিমুভাল অফ গ্যাস্ট্রিক কন্টেন্ট যদি খেয়ে ফেলা হয় তখন কি করতে হবে? গ্যাস্ট্রিক লেভেজ দিতে পারি আমরা, এমএসিসের মাধ্যমে এই করতে পারি, বের করতে পারি, অথবা অ্যাবজর্বেন্ট দিতে পারি, অথবা পারগেশন দিতে পারি। গ্যাস্ট্রিক লেভেজ
poor recovery is likely if lavage is performed more than 2 hours after overdose. যদি পয়জনটা খেয়ে 2 ঘন্টা পরে আসে তখন আমরা গ্যাস্ট্রিক লেভেজ দিলে খুব ভালো রেজাল্ট পাবো না, কিন্তু তার আগে যদি আসে তখন গ্যাস্ট্রিক লেভেজটা দিলে রেজাল্টটা ভালো আসবে। ঠিক আছে? The largest bore tube that can be passed should be used because it will allow the removal of larger pill fragment. লেভেজ দিব কি দিয়ে? নরমাল স্যালাইন দিয়ে। কতক্ষণ দিব? ফ্লুইডটা ক্লিয়ার না আসা পর্যন্ত নরমাল স্যালাইন দিয়ে আমরা গ্যাস্ট্রিক লেভেজটা দেব। এমএসসিস এর মাধ্যমে আমরা এটা বের করতে পারি। স্টিমুলেশন অফ দ্য pharynx with the fingers is safe and is reasonable first aid measure. Syrup of Ipecac is a safe and effective emetic, contains the active alkaloid, causing vomiting within 30 minutes of intake and be given 10 to 15 ml each time. It induces vomiting, causing gastric irritation plus stimulating chemoreceptor trigger zone of the floor of fourth ventricle of the brain. তাহলে সিরাপ অফ ইপিকেক আমরা 10 to 15 ml দিলে উইদিন 30 মিনিটসের মধ্যে তার ভমিটিং হবে। এটা কিভাবে ভমিটিং করায়? কেমোরিসেপ্টর সেন্ট্রাল জোন যেটা হ্যাঁ ফ্লোর অফ ফোর্থ ভেন্ট্রিকেলে আছে সেটাকে স্টিমুলেট করার মাধ্যমে এটা ভমিটিংটা করায়, যার ফলে স্টোমাক কন্টেন্টটা বের হয়ে আসবে। অ্যাবজর্বেন্ট আমরা কি দিতে পারি? অ্যাক্টিভেটেড চারকোল দিতে পারি। চারকোল ইজ এবল টু অ্যাবজর্ব এ ওয়াইড ভ্যারাইটি অফ ড্রাগস অ্যান্ড টক্সিক এজেন্টস অ্যান্ড প্রিভেন্ট ফার্দার অ্যাবজর্পশন। বাট আয়রন সল্ট অ্যাসিড অ্যান্ড বেসেস আর নট। কিন্তু আয়রন সল্ট অ্যাসিড এবং বেস পয়জনিং এর ক্ষেত্রে অ্যাক্টিভেটেড চারকোল দেওয়া যাবে না। এটা ডোজটা কি 15 to 30 গ্রাম children less than 12 year or 50 to 100 gram children more than 12 year. Charcoalটা কি করে? Charcoal will prevent significant absorption of drug if given within 1 hour of drug intake. Drug intake এর 1 hour এর মধ্যে যদি অ্যাক্টিভেটেড চারকোলটা দেওয়া হয় তাহলে এটা অ্যাবজর্পশনটাকে সিগনিফিকেন্টলি প্রিভেন্ট করতে পারে। পার্গেটিভ আমরা কি দিতে পারি? ম্যাগনেসিয়াম সালফেট ইউজ করতে পারি ইন কনজাংশন উইথ অ্যাক্টিভেটেড চারকোল। অ্যাক্টিভেটেড চারকোলের সাথে সাথে আমরা ম্যাগনেসিয়াম সালফেটও ইউজ করতে পারি। ঠিক আছে? বডি থেকে এটাকে দ্রুত বের করে দিতে পারি কিভাবে? ইনক্রিজিং এলিমিনেশন বাই অ্যালকালাইন ডায়ারিটিক্স, অ্যাসিড ডায়ারিসিস, ডায়ালাইসিস আর হেমোপারফিউশনের মাধ্যমে। অ্যালকালাইন ডায়ারিসিস কিভাবে করবো? ইনক্রিজ দ্য এলিমিনেশন অফ স্যালিসাইলেট অ্যান্ড ফেনোবারবিটাল। সোডিয়াম বাইকার্বনেট অ্যাডমিনিস্টার্ড অ্যাজ এন 8.4% সলিউশন। এটার মাধ্যমে এটা দিয়ে আমরা স্যালিসাইলেট এবং ফেনোবারবিটালটা বডি থেকে দ্রুত এলিমিনেট করতে পারি। আর অ্যাসিড ডায়ালিসিস করতে পারি কিভাবে? এটা ইউজ ফর এলিমিনেশন অফ কুইনিন। কুইনিনের ক্ষেত্রে আমরা অ্যাসিড ডায়ালিসিসটা করি। আর ডায়ালাইসিস করি কি? পেরিটোনিয়াল আর হেমোডায়ালিসিস, এই দুই ভাবে করা যায়। এটা ইনক্রিজ দ্য এলিমিনেশন অফ মিথানল, ইথানল, স্যালিসাইলেট এন্ড লিথিয়াম। এই চারটা পয়জনিং এর ক্ষেত্রে পেরিটোনিয়াল বা হেমোডায়ালিসিসের মাধ্যমে ড্রাগটাকে বডি থেকে দ্রুত এলিমিনেট করা যায়। আর হেমোপারফিউশন করবো কিসের ক্ষেত্রে? involves the passage of blood through an absorbent material and is used for barbiturate. Barbiturate পয়জনিং এর ক্ষেত্রে অনেক সময় হেমোপারফিউশন করা হয়। আর অ্যান্টিডোটগুলো তো তোমাদেরকে আমি আগেই বলেছি যে অ্যান্টিকোয়াগুলেন্ট পয়জনিং এ ভিটামিন কে, পেস্টোজেন প্লাজমাও দেওয়া যায়। ঠিক আছে? বিটা ব্লকার পয়জনিং অ্যাট্রোপিন দিতে পারি, বেনজোডায়াজিপিনে ফ্লুমাজিনিল, ডিগক্সিন পয়জনিং এ দিব ফ্যাট অ্যান্টিবডি, আয়রন পয়জনিং এ দিব ডেসপেরিয়াক্সামিন, লেড পয়জনিং এ সোডিয়াম ক্যালসিয়াম এডিটেট, ওপিসি পয়জনিং এ অ্যাট্রোপিন, পালিডক্সিন, ওমিডক্সিন। হাইপোটেনশন হলে কি করব? ফুট এন্ড অফ দ্য বেড ইজ এলিভেটেড বাই অ্যাবাউট 15 সেন্টিমিটার টু ইনক্রিজ ভেনাস রিটার্ন টু দ্য হার্ট। ফুট এন্ডটাকে এলিভেটেড করব। আর আইভি নীতি বন্ধ, ভলিউম এক্সটেন্ডার যেমন নরমাল স্যালাইন বা ডেক্সট্রাইন এগুলো। ডোপামিন দিতে পারি 2 to 5 মাইক্রোগ্রাম পার কেজি পার মিনিট। ব্লাড প্রেশারটা চেক করব। কনভালশন হলে অ্যান্টি কনভালসেন্ট দেব। আর কার্ডিয়াক কন্ট্রাকশন ডিফেক্ট অ্যান্টি অ্যারিথমিয়ার জন্য অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ দেব। সাপোর্টিভ মেজার কি? হাইপোথার্মিয়া যদি ডেভেলপ করে পেশেন্ট শুড বি কভারড উইথ ক্লথ অর ব্ল্যাঙ্কেট। ওয়ার্ম রুমে রাখতে হবে, ক্লথ অথবা ব্ল্যাঙ্কেট দিয়ে কভার করে রাখতে হবে। Acid-based abnormalities and disease electrolytemia should be corrected. Acid-based abnormality এবং disease electrolytemia থাকলে সেটা কারেক্ট করতে হবে। এবং স্পেসিফিক অর্গান ড্যামেজ যেমন নিউমোনিয়া, অ্যাকিউট রেনাল আর হেপাটিক ফেইলিওর থাকলে এগুলো ট্রিটমেন্ট করতে হবে। ঠিক আছে? ব্লাডার এন্ড বাউল কেয়ার নিতে হবে আর অ্যাডিকুয়েট ক্যালোরি আর ফ্লুইড ইনটেক করতে হবে। আর কোন জিনিসগুলো আমরা করবো না? ডু নট গিভ স্টোমাক ওয়াশ উইথ হোয়াইট বোর্ড টিউব। হোয়াইট বোর্ড টিউব দিয়ে স্টোমাক ওয়াশ দিব না, তাহলে অনেক সময় ড্যামেজ হতে পারে। আর এখানে বলেছে মোর দেন 1 আওয়ার, কিন্তু 2 আওয়ার পর্যন্ত, 2 আওয়ারের মধ্যে নিয়ে আসতে আমরা স্টোমাক ওয়াশ দিব। 2 আওয়ারের পরে স্টোমাক ওয়াশ দিয়ে অতটা বেনিফিট হয়।
যত তাড়াতাড়ি স্টমাক ওয়াশ দেওয়া যাবে উইদিন 1 আওয়ারের মধ্যে যদি নিয়ে আসে তাহলে আরো ভালো রেজাল্ট পাওয়া যাবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে পয়জনিং এর জন্য আমি তোমাদের যতটুকু বললাম, আবির স্যারের বই আর একটা স্যারের বইয়ে অনেক পয়জনিং আছে, তোমাদের এতগুলো লাগবে না। তোমরা সব পয়জনিং এর শুধু অ্যান্টিডোট গুলি একটু মনে রাখবে, আর জেনারেল প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট কোন রুট দিয়ে ঢুকে এই জিনিসগুলো, আর ওকেসি আর কেরোসিন পয়জনিং এই দুটো একটু ডিটেলস জানলে তোমাদের আশা করি হয়ে যাবে, ঠিক আছে? হ্যালো মাওয়া। জি ম্যাম। মাওয়া, হ্যাঁ শুনতে পাচ্ছ? ডু ইউ হিয়ার মি? জি ম্যাম, শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমার লেকচারে আরো অনেক ডিটেলস আছে, তোমাদের এতটা লাগবে না। হ্যাঁ, তো আমি তো যেহেতু পেডিয়াট্রিক্সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সেক্ষেত্রে আমার লেকচারটা ওরকম ভাবে তৈরি করা, কিন্তু এত ডিটেলস তোমাদের এমবিবিএস লেভেলের দরকার নেই, তোমাদের যতটুকু দরকার আমি অতটুকু বললাম। হ্যাঁ, তো তোমরা যেভাবে বললাম সেভাবে পড়ে যাও, আশা করি কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? আর কারো কিছু জানার আছে? জানার থাকলে বললো, কোনো কোয়েশ্চেন থাকলে। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। মা, কারো কোনো কোয়েশ্চেন আছে? আমি কি ক্লাসটা শেষ করব? জি ম্যাম, তাহলে শেষ করে দেন। হ্যাঁ, আচ্ছা তাহলে তোমাদের ওই যে পেরিনেটাল অ্যাসফিক্সিয়ার একটা ক্লাস আমার নেওয়ার কথা ছিল, ওইটাও কি তাহলে এরকম একটা টাইম দিয়ে নিলে সুবিধা হবে? পেরিনেটাল অ্যাসফিক্সিয়া ম্যাম কিসের উপর? মানে এটা কি লেকচার ক্লাস? লেকচার ক্লাস। তাহলে তো ম্যাম শিডিউল দিয়ে দিলে আমরা অ্যাটেন্ড করতে পারবো। না সেটাই বললাম, এরকম একটার দিকে শিডিউলটা দিলে আমার জন্য সুবিধা হয়, কারণ সকাল থেকে আমার তো বাচ্চা অনলাইন ক্লাসে থাকে, তো তখন মোবাইলটা বিজি থাকে। তাহলে একটার দিকে টাইম দিলে তোমার তো প্রবলেম নাই। এই সপ্তাহে যদি হ্যাঁ এই সপ্তাহে, ম্যাম তাহলে এই পেরিনেটাল সপ্তাহে অ্যাসফিক্সিয়া তো ম্যাম দেখছি না কি ম্যাম না শিডিউল এটা, যেটা। হ্যাঁ হ্যাঁ নাই শিডিউলে। না ম্যাম। ও আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে দেখবো, যদি থাকে আমি তাহলে তোমার সাথে যোগাযোগ করবো। হ্যাঁ, জি ম্যাম। তোমার নাম্বারটা আমাকে একটু মেসেঞ্জারে পাঠিয়ে দিও। ম্যাম আপনাকে তো যে হোয়াটসঅ্যাপে আমি অলরেডি ফোন দিয়েছি ম্যাম, আপনি আপনি তো তখন ধরেন। হোয়াটসঅ্যাপে তো কথা বলেছি, কিন্তু সেভ করা জি হয়নি ম্যাম। বলতে, কত শেষে? লাস্টে 99। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো। তাহলে তুমি পার্সেন্টেজটা আমাদের ওই যে পেডিয়াট্রিক গ্রুপে পাঠিয়ে দিও,